আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকে একটু লং ভিডিওটা হবে। আ কিছু মনে করেন না। একটু ধৈর্য সহকারে একটু শোনেন। হয়তোবা আমার ভিডিওটা ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই দেশে, আমাদের দেশে বাংলাদেশে আ ৩ প্রকারের মানুষ বসবাস করে। ধনী ৩ কি ৪ প্রকার, ৪ প্রকার, ৪ প্রকার। ৩-৪ প্রকার মানুষ বাস করে। এক ধনী, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। এখন এই ৪ প্রকারের মধ্যে সবচেয়ে কঠিন জীবন বাস্তবায়তা করে হচ্ছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্তটা এমন একটা ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে যারা বেরোতে পারছে they are the gainer. আর যারা এখনো বের হতে পারে নাই, আল্লাহর কাছে দোয়া করি যেন তারা বের হয়ে যায়। আসলে এই ট্র্যাপটা আমাদের দেশে এখন থেকে চালু না। আমাদের দেশে এখন থেকে চালু না। এটা ব্রিটিশরা করে দিয়ে গেছে আমাদের দেশে। যেমন আমাদের দেশে কখনো কোনোদিনও আ আমাদের এই সাবকন্টিনেন্টে চা বলে কোনো কিছু ছিল না। কিন্তু ব্রিটিশরাই আমাদের চা খাওয়া শিখাইছে। তেমনি এই পলিটিক্সটাই হইতেছে ব্রিটিশরা করে গেছে। তার একটা সিম্পল উদাহরণ দিই। আপনি বেশি কিছুই লাগবে না Google এ সার্চ দিতে পারেন বা নিজের স্বচক্ষে যেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে সিলেটে। সিলেটের চা বাগানের শ্রমিকরা। আপনি দেখবেন সিলেটের চা বাগানের শ্রমিকরা উম সবাই কাজ করতেছে। তাদের এক জেনারেশন পর আরেক জেনারেশন, এক জেনারেশন পর আরেক জেনারেশন। আপনি তাদের জিজ্ঞেস করলেই পাবেন। তাদের বাপ-দাদার আমল থেকে তারা অ্যা এই কাজটাই করে আসতেছে। এখন কেন? তারা তো টাকা কম পাচ্ছে না। কিন্তু তারপরও তারা এই কাজটা কেন করে যাচ্ছে? এখানেই হচ্ছে ব্রিটিশ পলিসি। ব্রিটিশরা যেটা করছে যে তারা সপ্তাহে ৬ দিন কাজ করাতো, তাদের ঠিক মতন টাকা দিত। কিন্তু ঠিক যেদিন উইকেন্ডের আগের দিন তারা এমন একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করত, যে অ্যারেঞ্জমেন্টে তাদের ওই ৬ দিনের টাকাটা সবকিছু উড়ায় দেয় এবং সেই প্রোগ্রামেরটা কিরকম হতে পারে আপনি বুঝে নেন। তো তার পরের দিনে স ছুটি কাটানোর পর তার পরদিন তার পকেট শূন্য আবারও রিসাইকেল। এটাকে বলা হয় হইতেছে ব্রিটিশ রিসাইকেল পলিসি। তো এই পলিসির ইমপ্লিমেন্টটা আমাদের দেশেও হয়। আমাদের দেশেও করে এবং বড়, বড় কোম্পানির ওনাররা এই জিনিসটা করে থাকে। আ আপনি নিজে চিন্তা করে দেখেন, একবার একটু ঠান্ডা মাথায় যে আপনার দাদা কষ্ট করছে, আপনার বাবা কষ্ট করছে, আপনি কষ্ট করতেছেন, আপনার ছেলেও কি কষ্ট করবে বা মেয়েও কি কষ্ট করবে? এই যে সার্কেলটা, এই সার্কেলটাকেই বলা হয় মিডল ক্লাস ট্র্যাপ। আর এই মিডল ক্লাস ট্র্যাপটা খুব ভয়ংকর। সো আমি মিডল ক্লাস ট্র্যাপ নিয়ে কেমনে বের হওয়া যায় জাস্ট এটা আমার থট এবং আমি অনেক বই-টই পড়ে আমি জিনিসগুলা দেখেছি। তো দেখেন না আপনাদের কাছে কেমন মনে হয়? এই যে ট্র্যাপ থেকে বের হওয়ার পিছনে অনেক কয়েকটা পার্ট বাই পার্ট কাজ আছে। যেমন ধরেন আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করি, তারা করি কি আমরা মাসের শেষের অপেক্ষা করি। যে কখন আমি সেলারিটা পাবো এবং সেলারিটা পাওয়ার সাথে, সাথে আমি খরচ করব। আমি খরচ করব এটা আমার মাথায় আগে ইনস্টল হয়ে থাকে যে আমার খরচ। কিন্তু আমার এখান থেকে যে আমার সেভিংস এ যেতে হবে, এটা আমার মাথায় থাকে না তখন। আমাদের মাথায় থাকে না তখন। আমরা টাকাটা ১৫ দিনের মধ্যেই শেষ করে ফেলাই। তারপরে আরেকজনের কাছ থেকে ধার-টার এরকম করি আমাদের সেভিং এ 0 থাকে এরকম 0 লাইক এ 0। তো এখন আ আমি যে জিনিসটা চিন্তা করি বা আমি যে জিনিসটা ভাবি, আমি একদিন ভাবলাম যে এখান থেকে আসলে বের হওয়ার থটটা কি? তখন অনেক বই-টই একটু সার্চ করি। রিসার্চ করার পর দেন আমি যে জিনিসটা আমার কাছে স্পেসিফিক মনে হয়েছে যে এই ট্র্যাপ থেকে বের হওয়ার কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে আমরা আ
সবসময় দেখবেন হচ্ছে যে স্যালারি পাওয়ার পর আমরা এমন কিছু জিনিস কিনি যে জিনিসগুলা আমাদের লায়াবিলিটি হয়ে যায়, বা এমন জিনিসগুলা আমরা করি সেই জিনিসগুলা আমাদের লায়াবিলিটি হয়ে যায়, কিন্তু আমরা সেটা মনে করি সেটা আমাদের অ্যাসেট। এক্সাম্পল হিসেবে আমরা যেমন ধরেন আমরা একটা মোবাইল কিনলাম দামি ইএমআই তে। তারপরে হচ্ছে আমরা গাড়ি কিনলাম একটা ইএমআই তে। আমরা যেখানে বাস করি ফ্ল্যাট কিনলাম এটা ইএমআই তে। এটাকে আমরা মিডল ক্লাস মানুষরা ধরে ফেলি হচ্ছে যে এটা আমার অ্যাসেট, বাট এটা আমার অ্যাসেট না, এটা আমার লাইবিলিটি। এটা আমার বুঝতে হবে। আমার লাইবিলিটিটা হচ্ছে এইখানে যে এরা তো আমাকে পকেটে টাকা ঢুকাবে না, এরা আমার পকেট থেকে টাকা বের করবে। আমার মাস শেষে ধরেন করিম সাহেব আরো অনেক এক্স ওয়াই জেড সাহেবরা মাসে 1.5-2 লাখ টাকা কামাচ্ছে, ভালো অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট। বাট ওই যে অ্যাসেটের একটা কনসেপ্ট ছুড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওটা যে লাইবিলিটি, ওখান থেকে আপনার সব টাকা চলে যাচ্ছে, তখন মাথায় হাত আয় আমার টাকাটা গেল কোথায়? এই জায়গায় যারা রিচ তারা চিন্তা করে যে আমি এমন কোনো কিছু জিনিসে ইনভেস্ট করব, বা এমন কোনো জিনিসে ইনভেস্ট করব যে জিনিসটা আমাকে রিটার্ন দিবে, আমাকে রিটার্ন দিবে। আমি সেখান থেকে মানি পাবো, আমি এখান থেকে রিফান্ড পাবো। তারা ওই সব জায়গায় ইনভেস্ট করে, এটাকে অ্যাসেট বলে। আর মিডল ক্লাস পিপল যারা আছে তারা যে কাজটা করে সেটা অ্যাসেট না, সেটা লাইবিলিটি। এটা বুঝে নিলে তাহলে মনে করেন আপনি 50% ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিয়ে বলি, এটাকে দ্য বুট স্টোরি বলা হয়। এটা অনেক বছর আগে 1930 কি 1940 সালের একটা থিওরি, লন্ডন স্কুল অফ বিজনেস। একটা মানুষ একটা জুতা কিনতে যাবে, তো আরেকটা একটা ধনী ব্যক্তি জুতা কিনতে যাচ্ছে। ধরুন আমি মিডল ক্লাস বা নর্মাল একটা ব্যক্তি অনেকদিন টাকা সঞ্চয় করে জুতা কিনতে যাবে, আর আরেকজন ব্যক্তি জুতা কিনতে যাচ্ছে। এটা দুইজন ফ্রেন্ড আবার। তো যে একটা ফ্রেন্ড 300 ইউরো দিয়ে একটা জুতা কিনলো। তো সস্তায় জুতা কিনলো, এখন সস্তায় জুতাটা কিনলো। তো সস্তায় জুতার অবস্থা যে দুরবস্থা এটা তো আমি আর আপনি ভালো করেই জানি। তো দেখা গেল যে ওই যে 300 ইউরো দিয়ে যে জুতাটা কিনছে, সে হইতেছে বড়জোর 5 মাস 6 মাসের পর সে জুতা ছিঁড়ে গেছে, সোল ফুটা হয়ে গেছে। সে সারাক্ষণ পানির মধ্যে তার পা চুবাইছে টুবাইছে, আবার সে আরেকটা জুতা কিনছে, সেটাও একই অবস্থা। তারপরে আবার একটা জুতা কিনছে, সেটাও একই অবস্থা। কিন্তু যে আরেক বন্ধু, সে কিনছে 3000 পাউন্ড দিয়ে একটা জুতা, এবং সেই জুতাটা সে 1 থেকে 1.5 বছরের উপর চালায় গেছে, কিন্তু তারপরও সেটা পুরান হয় নাই। তো আসলে এখানে আমি এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি যে আমরা কোনো কিছু কেনার আগে আগে চিন্তা করে কিনবো যে সস্তার কি দুরবস্থা, সস্তা জিনিস আসলেই দুরবস্থা। একটু কষ্ট করে, একটু টাকা জমায় ভালো জিনিসটাই কিনি না কেন, ভালো জিনিসটা কিনলে আপনার সেভিংস থাকবে। যেমন ওই ফ্রেন্ডটার 4 বার জুতা কিনতে হয়েছে, আর আরেক ফ্রেন্ডের একবারও জুতা কিনতে হয় নাই। তাহলে সেভিংটা কার হলো? যে 3000 পাউন্ড দিয়ে কিনলো তার। সো ওকে, অনেক কথা হলো। ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আবার এক সময় দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।